আসসালামু আলাইকুম। গতির লেখচিত্র পার্ট 2 তে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে একটি সমীকরণ বা একটা সম্পর্ক থেকে লেখচিত্র অঙ্কন করা যায়। কারণ পরীক্ষায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় একটি সম্পর্ক বা একটি সমীকরণ থেকে লেখচিত্র অঙ্কন করতে হয় বা লেখচিত্র এমসিকিউতে আসে। তাহলে আমরা শুরু করি। তো সমীকরণ থেকে লেখচিত্র অঙ্কন করার সময় আমাদের প্রথমে কয়েকটি সমীকরণ সম্পর্কে, গণিতের কয়েকটি সূত্র সম্পর্কে জানতে হবে। সূত্রগুলো কীরকম? প্রথম সূত্রটি হচ্ছে y = mx। এখানে এই সমীকরণটি কিসের সমীকরণ? এটি হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ। আরেকটি সমীকরণ সরল রেখারই mx + c। এটা হচ্ছে y অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ। তো প্রথম যে সমীকরণটা আছে সেখান থেকে লেখচিত্রটা অঙ্কন করলে এরকম আসবে। সেটি হবে মূলবিন্দুগামী একটি সরলরেখা, অর্থাৎ এই সরলরেখার সমীকরণ হচ্ছে y = mx। এবং দ্বিতীয় যে লেখচিত্রটি সমীকরণটি সেটির লেখচিত্র হচ্ছে এরকম হবে। এটি হচ্ছে y = mx + c এর লেখচিত্র। আর এই যে y অক্ষ থেকে শুরুতেই এতটুকু অংশ কেটে নেওয়া হলো বা এই সরলরেখা দ্বারা খণ্ডিত হলো, এই খণ্ডিত অংশের মানই হচ্ছে c। মূলত এই সমীকরণ থেকে এই সমীকরণ আসছে, এই সমীকরণের c এর মান হচ্ছে 0 বসালেই এই সমীকরণটি পাওয়া যায়। c এর মান 0 মানে y অক্ষ থেকে ছেদকৃত অংশের মান 0, মানে y অক্ষকে সে ছেদ করেনি, মূল বিন্দুতে ছেদ করেছে। তো আরেকটি সমীকরণ সম্পর্কে আমাদের জানতে হবে। সেই সমীকরণটি হচ্ছে y² = 4ax, অথবা এটিকে x² = 4ay ও বলা যায়। মানে দুইভাবেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করা যায়, যদিও দুইটা আসলে দুই জিনিস বোঝায়। কোনটা কি বোঝায় আমি একটু বলে দিচ্ছি। দুটি আসলে সরলরেখার সমীকরণ নয়। কেন সরলরেখার সমীকরণ নয় সেটি বোঝা যায় খুব সহজেই। সরলরেখার সমীকরণ চেনার উপায় হচ্ছে, আমরা দেখব যদি x এবং y এর দুইটারই পাওয়ার 1 হয় তাহলে সেটি সরলরেখার সমীকরণ, আদারওয়াইজ নয়। এখন যেহেতু এখানে y এর পাওয়ার 2, x এর পাওয়ার 1, x এর পাওয়ার 2, y এর পাওয়ার 1, তো দুইটির পাওয়ার 1 নয়, মানে সমান নয় দুই ক্ষেত্রে, তাহলে এটি সরলরেখা বোঝাবে না। এটি কি বোঝাবে? এটি বোঝাবে হচ্ছে পরাবৃত্ত। তো আমি অঙ্কন করে দেখাচ্ছি সেটি কিভাবে আসে। তো প্রথম y² = 4ax, এটির লেখচিত্র কেমন হবে? x অক্ষ, y অক্ষ। এই সমীকরণ থেকে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি তাহলে সেটি এরকম আসবে এবং সেটা নেগেটিভ দিকে এরকম আসবে। এটি হচ্ছে পরাবৃত্ত। এবং x² = 4ay, এটির সমীকরণ আসবে, এটি লেখচিত্র আসবে এরকম। এখান থেকে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যার পাওয়ার 1 থাকবে এই বক্ররেখাটি তার দিকে বেঁকে যাবে। যেমন এখানে x এর পাওয়ার 1, এটি তার দিকে বেঁকে গেছে। এখানে y এর পাওয়ার 1, এটি y এর দিকে বেঁকে গেছে। তাহলে দুটি পরাবৃত্ত,
শুধু 90 ডিগ্রি শিফট করা হয়েছে, এটাকে 90 ডিগ্রি শিফট করলে এটা পাওয়া যাবে। তো আমরা তাহলে এই তিনটা সমীকরণ শিখলাম, দুটি সরলরেখার সমীকরণ দেখলাম, একটি পরাবৃত্তের সমীকরণ দেখলাম। এই সমীকরণগুলো আমরা এখন অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব সেটি দেখো। আচ্ছা, তো আমরা একটা শুরুতে কন্ডিশন বিবেচনা করতেছি। ধরে নিচ্ছি কোন একটি বস্তুর আদিবেগ 0 এবং বস্তুটি সুষম ত্বরণে চলমান। এরকমই যদি হয়, অর্থাৎ তার ত্বরণ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এমত অবস্থায় বাকি যে তিনটি রাশি অর্থাৎ এস, টি এবং ভি, এই তিনটির মধ্যে সম্পর্ক হবে এরকম: এস সমানুপাতিক টি স্কোয়ার সমানুপাতিক ভি স্কোয়ার। এখানে মূলত তিনটি সম্পর্ক আমি একসাথে করে লিখেছি। আমি তিনটি সম্পর্ক কি রকম আলাদা করে দেখাবো। তো সম্পর্ক তিনটি কিভাবে আসলো সেটি যদি আমরা একটু দেখি প্রথমে, তাহলে বোঝা যাবে। আমরা s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার সমীকরণটা জানি, গতির সমীকরণ। যেহেতু ইউ এর মান আমরা 0 ধরেছি, তাহলে আমরা লিখতে পারি কি হাফ এটি স্কোয়ার। আর এ এবং হাফ দুটি ধ্রুবক থাকার কারণে s সমানুপাতিক টি স্কোয়ার লেখা যায়। তার মানে এটি প্রথম সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা মূলত তিনটি সম্পর্ক দেখব। তার প্রথমটি হচ্ছে s সমানুপাতিক টি স্কোয়ার। দ্বিতীয় সম্পর্ক আমরা জানি v ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এখানে ইউ এর মান 0, তাহলে v ইকুয়াল টু কি থাকবে এটি। যেহেতু এ ধ্রুবক আর সমান চিহ্ন উঠাই দিলে কি থাকে সমানুপাতিক, তাহলে v সমানুপাতিক টি। এইখানে দেখো s কে যদি আমরা অফ করে ফেলি, তাহলে টি স্কোয়ার সমানুপাতিক ভি স্কোয়ার। দুইটাতেই স্কোয়ার আছে, তাহলে দুটাকে রুট করলে কি থাকে টি সমানুপাতিক ভি, অর্থাৎ ভি সমানুপাতিক টি, অর্থাৎ এই সমীকরণটি সম্পর্কটি। তাহলে আমরা এখানে কি লিখব, v is proportional to t, দ্বিতীয় সম্পর্ক। এবং তৃতীয় সম্পর্ক আরেকটা সূত্র থেকে বের করা যাবে। সেটি কি? সেটি হচ্ছে v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে দেখো v স্কোয়ার সমান লেখা যায় 2as, যেহেতু u 0, 2a কনস্ট্যান্ট, v স্কোয়ার সমানুপাতিক আমরা লিখতে পারি কি s, অথবা s সমানুপাতিক v স্কোয়ার, অর্থাৎ এটি হচ্ছে তৃতীয় সম্পর্ক। তাহলে আমরা এই যে তিনটা সম্পর্ক পাইলাম, তিনটা সম্পর্ক আমরা একসাথে করে লিখেছি। এখানে আমরা যখন ভিটাকে অফ করে চিন্তা করব তখন s সমানুপাতিক টি স্কোয়ার প্রথম সম্পর্ক, যখন আমরা s কে অফ করে চিন্তা করব তখন v সমানুপাতিক টি দ্বিতীয় সম্পর্ক, যখন আমরা t কে অফ করে চিন্তা করব তখন s সমানুপাতিক v স্কোয়ার তৃতীয় সম্পর্ক। এবং এই তিনটি সম্পর্কই কখন অ্যাপ্লিকেবল বা কোন সময় আসবে, কেবলমাত্র যখন বস্তুর আদিবেগ 0 এবং সেটি সুষম ত্বরণে চলমান। তো এরকম কিরকম হতে পারে, যেমন ধরো স্থির অবস্থা থেকে একটি বস্তুকে ফেলে দেওয়া হলো, মুক্তভাবে পড়তেছে বিনা বাধায়। অর্থাৎ আমরা জানি স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ 0 এবং ত্বরণ হচ্ছে 9.8 অর্থাৎ g। তো স্থির অবস্থা থেকে পড়ন্ত বস্তু ক্ষেত্রে এই তিনটি সম্পর্কই খাটবে। এখন আমরা দেখব এই তিনটি সম্পর্ক থেকে তিনটি লেখচিত্র, সম্পর্ক থেকে লেখচিত্র। তাহলে যাই আমরা s সমানুপাতিক টি স্কোয়ার। তো আমরা x অক্ষ বরাবর যদি s কে নেই, y অক্ষ বরাবর সময়কে নেই, তাহলে দেখো s অক্ষ বরাবর তুমি y নিচ্ছ, x অক্ষ বরাবর সময় নিচ্ছ, তার উপরে স্কোয়ার। তাহলে এই সম্পর্কটা দাঁড়াচ্ছে কি y সমানুপাতিক x স্কোয়ার। তাহলে এটা কিসের সম্পর্ক আমরা একটু আগে দেখে আসছি, এটা পরাবৃত্তের সম্পর্ক বা পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ চিহ্নের উপায় একটির পাওয়ার 2 আর অন্যটির পাওয়ার 1। তাহলে এখন এটি পরাবৃত্ত হবে। এখন কোন দিকে বেঁকে যাবে আমি বলেছিলাম, যেটির পাওয়ার কম অর্থাৎ 1 সেটির দিকে বেঁকে যাবে, অর্থাৎ এই বরাবর।
তাহলে এই সম্পর্ক থেকে যে লেখচিত্রটি পাওয়া গেল সেটি কি নির্দেশ করে? এটি কি সমবেগ নির্দেশ করে? আমরা তো জানি দূরত্ব, সময়, লেখচিত্রের ঢাল, বেগ নির্দেশ করে। কিন্তু এইটি যেহেতু সরল রেখা নয়, এর প্রত্যেকটা বিন্দুর ঢাল সমান হবে না, এর প্রত্যেকটা বিন্দুর ঢাল আলাদা হবে, ভিন্ন হবে। তার মানে এটি সমবেগ না, এটি বোঝায় অসমবেগ। এবং খেয়াল করে দেখবা যে আমরা যখন এই সম্পর্কটি তৈরি করেছি তখন আমরা ধরে নিয়েছি যে বস্তুটি সুষম ত্বরণে চলমান, অর্থাৎ এ এর মানটা হচ্ছে কনস্ট্যান্ট। তো যার ত্বরণ আছে তার কোনোদিন সমবেগ হতে পারে না, অর্থাৎ এটি সমবেগ নির্দেশ করে না, এটি সমত্বরণ নির্দেশ করে বা অসমবেগ নির্দেশ করে। এখন ধরো যদি এসটি লেখচিত্র বক্ররেখা হয় বা ভিটি লেখচিত্র বক্ররেখা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ঢাল কিভাবে বের করব সেটা একটু বলে রাখি। সেটা বের করার নিয়ম হচ্ছে এরকম: যদি কোনো রেখা এরকম বক্ররেখা হয় কোনো একটা লেখচিত্র, তাহলে তার যে কোনো বিন্দু থেকে আমাদের ঢাল বের করার জন্য কি করতে হবে? ওই বিন্দু থেকে আমরা একটা স্পর্শক অঙ্কন করব। কেন? কারণ স্পর্শক টানলে আমরা একটা ত্রিভুজ গঠন করতে পারবো, আর ত্রিভুজ গঠন করতে পারলেই আমরা তার লম্ব এবং ভূমি পেয়ে যাব। অর্থাৎ এটি যদি পি বিন্দু হয়, হ্যাঁ, তাহলে পি থেকে আমরা একটা লম্ব অঙ্কন করলাম পি এম, এবং স্পর্শকটি ধরে নিচ্ছি এ বি। তাহলে এই স্পর্শক এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্টটি হবে ওই বিন্দুর ঢাল, অর্থাৎ যে বিন্দুতে তুমি স্পর্শক অঙ্কন করেছো। তাহলে কি আসবে এখান থেকে ঢাল বের করলে? বি এম ডিভাইডেড বাই এ এম, অর্থাৎ স্পর্শকের ঢাল ইকুয়াল টু টেন থিটা। থিটাটার মান কোথায়? এইটাই হচ্ছে সেই থিটাটার মান। তাহলে আমরা শিখে গেলাম কিভাবে বক্ররেখা থেকে ডাল বের করতে হয়। বক্ররেখা থেকে ডাল বের করার নিয়ম হচ্ছে বক্ররেখার যেই বিন্দু থেকে ডাল বের করব ওই বিন্দু থেকে আমরা একটি স্পর্শক অঙ্কন করব, তারপরে ঢালের সূত্র অনুযায়ী আমরা আবার ঢাল বের করে ফেলব। তো বক্ররেখার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কি, যে বক্ররেখার প্রত্যেকটা বিন্দুর ঢাল কিন্তু কি নয়, সমান নয়। ওকে, এটা মনে রাখলেই হবে। তাহলে আমরা প্রথম সম্পর্ক থেকে লেখচিত্র দেখলাম, এখন দ্বিতীয় সম্পর্ক থেকে লেখচিত্র। তো দ্বিতীয় সম্পর্ক থেকে যদি লেখচিত্র অঙ্কন করি, দ্বিতীয় সম্পর্কটি কি ছিল? ভি সমানুপাতিক টি। তাহলে ভি এদিকে নিচ্ছি, টি এদিকে নিচ্ছি। এইটা কি আসবে দেখো, এইখানে দুইটার পাওয়ার কি 1, ওয়াই সমানুপাতিক এক্স, দুইটার পাওয়ারই সমান 1 1। তো দুইটার পাওয়ার 1 থাকলে আমরা বলছি কি এটি সরল রেখা হবে। হ্যাঁ, তাহলে এটি সরল রেখা হবে। এবং দেখো আমরা আগের পর্বে দেখেছি ভিটি লেখচিত্র যখন এরকম হয় তখন সেটি সমত্বরণ নির্দেশ করে। আজকে আমরা সেটি সমীকরণের মাধ্যমে দেখলাম যেটি সমত্বরণ নির্দেশ করে। ওকে, এবার এখান থেকে আমরা ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করব। ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করব। তো ত্বরণ সময় লেখচিত্র কিভাবে আঁকবো? দেখো, যেহেতু সমত্বরণ, তা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি সমত্বরণ মানে ত্বরণের মানটা একই থাকবে, সময়ের মান চেঞ্জ হবে বাট ত্বরণের মান চেঞ্জ হবে না। তাহলে ত্বরণের মান যদি চেঞ্জ না হয় তাহলে সেটা এরকম হবে। তাহলে এই তিনটি লেখচিত্রই কি নির্দেশ করে? সমত্বরণ নির্দেশ করে। তাহলে যদি আমরা কখনো এই লেখচিত্র পাই তাহলে আমরা বলবো সমত্বরণ নির্দেশ করে। এবং এই লেখচিত্র থেকে যদি আমাকে বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে বলে, যদি বলা হয় যে এই লেখচিত্রটি দেওয়া আছে বা কোনো একটা লেখচিত্র এরকম আসছে এসটি লেখচিত্র, সেখান থেকে যদি আমি বেগ সময় লেখচিত্র অঙ্কন করি তাহলে ডেফিনেটলি সেটি এরকম আসবে, কারণ এই দুইটাই একই জিনিস নির্দেশ করে। এবং বেগ সময় লেখচিত্র থেকে যদি আমাকে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করতে বলে তাহলে তার লেখচিত্র কেমন হবে? এরকম হবে। ওকে, আমরা 3 নম্বর সম্পর্কে যাব। 3 নম্বর সম্পর্কটি কি ছিল? এস সমানুপাতিক ভি স্কয়ার। এটিকে আবার অন্যভাবে লেখা যায় ভি সমানুপাতিক রুট ওভার এস। তো এইভাবেই হোক, দুটি সঠিক। তা এটা লেখচিত্র কিরকম আসবে? আমরা এদিকে এস নিতে পারি, এদিকে ভি নিতে পারি। ওকে, তাহলে যেহেতু এখানে এস এর পাওয়ার 1 অর্থাৎ এস এর পাওয়ার কম, তাহলে এস এর দিকে লেখচিত্রটি বেঁকে যাবে, এরকম হবে। তাহলে আমরা তিনটা সম্পর্ক থেকে যে লেখচিত্র তিনটা অঙ্কন করলাম
সবগুলোই সমতরণের লেখচিত্র, কারণ আমাদের সম্পর্ক বিল্ড আপ করার শুরুতেই আমরা ধরে নিচ্ছিলাম ত্বরণ কনস্ট্যান্ট, তার মানে সবগুলোই সমতরণ নির্দেশ করে। তো এবার আমরা পরবর্তী টপিকসে যাব, সেটা হচ্ছে v ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই যে সমীকরণটি দেখতে পাচ্ছ, এই সমীকরণ থেকে যদি লেখচিত্র অঙ্কন করতে হয় তাহলে সেই লেখচিত্রটি কেমন আসবে? আমরা এখানে ইউ এর মান যদি শূন্য ধরি তাহলে একরকম আসবে, শূন্য না ধরলে আরেক রকম আসবে। যেমন শূন্য ধরলে আসতেছে v ইকুয়াল টু এটি, যেটি y ইকুয়াল টু এম এক্স এর মতো দেখতে। আবার v ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটি y ইকুয়াল টু সি প্লাস এম এক্স এর মতো দেখতে। আচ্ছা, এখানে আমরা টি এর স্থলে এক্স চিন্তা করতে পারি, কারণ আমরা সবসময় এক্স অক্ষ বরাবর সময়কে নেই, ওয়াই অক্ষ বরাবর বেগকে নেই। এর জন্য আমরা বেগের স্থলে ওয়াইকে চিন্তা করতে পারি। এবং আমরা জানি বেগ সময় লেখচিত্রের ঢাল অর্থাৎ এম, সেটি কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। তাহলে এই সমীকরণ থেকে লেখচিত্রটা আসবে এরকম। আমরা আগেই সেটা আলোচনা করেছি যে y ইকুয়াল টু mx প্লাস c এর গ্রাফ কেমন হয়, এরকম। তার মানে এটি হচ্ছে v ইকুয়াল টু u প্লাস এটি এর গ্রাফ। আর v ইকুয়াল টু এটি, যেখানে আদিবেগ শূন্য অর্থাৎ c এর মান শূন্য, সেটি হবে মূলবিন্দুগামী সরলরেখা, কারণ এটি মূলবিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্দেশ করে। তাহলে vt গ্রাফ এটি আসবে এইরকম। তাহলে এটা হচ্ছে v ইকুয়াল টু এটি। ওকে, আমরা লেখচিত্রের আলোচনার প্রায় শেষ দিকে চলে আসছি। তো এখন আমরা দেখব একটি লেখচিত্র থেকে কিভাবে আরেকটি লেখচিত্রতে শিফট হওয়া যায় বা শিফট করতে হয়। এদিকে আমরা এস নিব, ভি এ। তো আমরা আগের পার্টের আলোচনায় দেখেছি এসটি লেখচিত্র এরকম ছিল, এবং কোন অংশ কি বোঝায় সেটাও আমরা আগের ক্লাসে দেখেছি। তো আজকে আমরা দেখব কিভাবে একটা লেখচিত্র থেকে আরেকটা লেখচিত্রতে যাওয়া যায়। দেখো, এই অংশটা আমরা জানি সমবেগ নির্দেশ করে। এই অংশটার বেগ শূন্য এবং এই অংশটার বেগ নেগেটিভ, বা সমবেগ কিন্তু নেগেটিভ। তাহলে প্রথম অংশ থেকে যদি আমরা এই লেখচিত্র ভিটি লেখচিত্র অঙ্কন করি, যেহেতু এটি সমবেগ নির্দেশ করে তাহলে এটিকেও সমবেগ নির্দেশ করতে হবে, যেহেতু আমরা এখান থেকে এটা আঁকবো। তাহলে আমরা জানি কি ভিটি লেখচিত্র যখন সোজা থাকে তখন সেটি কি হয়? সমবেগ। তাহলে এটি সমবেগ হবে। পরের অংশের বেগ কত? শূন্য। তা আমরা জানি ওয়াই অক্ষের উপরে ভি এর মান শূন্য, তাহলে এটা সোজা এক্স অক্ষের উপরে চলে যাবে, সরি ওয়াই অক্ষের উপরে না, এক্স অক্ষের উপরে চলে যাবে। এবং এই অংশের বেগ যেহেতু নেগেটিভ এবং ভি ওয়াই অক্ষের উপরের দিকে পজিটিভ, আমরা জানি ওয়াই অক্ষের নিচের দিকে কি তাহলে মাইনাস বা নেগেটিভ। তাহলে নেগেটিভ ভি যেটা, সেটা নিচের দিকে চলে আসবে, কিন্তু সেটাও যেহেতু সমবেগ এর জন্য সেটি কি হবে? সরল রেখা। তার মানে এই লেখচিত্র থেকে এই লেখচিত্র পাওয়া গেল। প্রথম অংশটা সমবেগ, পজিটিভ বেগ, দ্বিতীয় অংশটার বেগ শূন্য, তৃতীয় অংশটার সমবেগ কিন্তু নেগেটিভ। এবার এই ভিটি লেখচিত্র থেকে যদি আমরা এটি লেখচিত্র অঙ্কন করি, সেটা কিরকম আসবে? প্রথমটা সমবেগ, তার মানে ত্বরণ শূন্য অর্থাৎ এক্স অক্ষের উপরে ওয়াই এর মান 0 এই হিসেবে। পরেরটার বেগ শূন্য, অবশ্যই ত্বরণ শূন্য। পরেরটার বেগ নেগেটিভ কিন্তু সমবেগ তার মানে ত্বরণ শূন্য, তার মানে সেটা পুরোটাই এক্স অক্ষ বরাবর আসবে। তো তাহলে আমরা দেখলাম কিভাবে এক লেখচিত্র থেকে আরেক লেখচিত্রে যাওয়া যায়। আরেকটা আমরা দেখব, সেটা হচ্ছে ভিটি লেখচিত্র থেকে কিভাবে এটি লেখচিত্রে যাওয়া যায়। তো প্রথম অংশটা আমরা জানি সমত্বরণ নির্দেশ করে, তার মানে এটা সোজা যাবে সমত্বরণের ক্ষেত্রে। পরের অংশটা ত্বরণ শূন্য, তার মানে সেটা এক্স অক্ষের উপরে চলে আসবে। পরের অংশটা ত্বরণ নেগেটিভ অর্থাৎ মন্দন, তাহলে সেটা নিচের দিকে চলে যাবে। তাহলে আমরা
বেগ সময় লেখচিত্র থেকে কিভাবে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করতে হয় সেটাও শিখে গেলাম। ওকে, তো তাহলে লেখচিত্রের আলোচনা, বেসিক আলোচনা এই পর্যন্তই শেষ হলো। আমরা আরেকটা পার্টে আমরা লেখচিত্র সংক্রান্ত গাণিতিক সমস্যা নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই।